গত ভিডিওটা যদি আপনারা না দেখা থাকেন তাইলে প্লিজ দেখায়েন, কারণ ওই ভিডিওতে আমি ব্যাকএন্ড কেমনে ডিপ্লয় করতে হয় ওইটা দেখাইছি এবং কেমনে লোকালি ওইটারে টেস্ট আউট করতে হয় ওইটাও দেখাইছি। এই ভিডিওতে আমরা ফ্রন্ট এন্ডটাকে ডিপ্লয় করতে চাইতেছি। তো আমি একটা রিঅ্যাক্ট প্লাস ফাস্ট এপিআই প্রজেক্টকে তৈরি করতেছিলাম এবং সেটা একটা সিরিজের অংশ, এবং আমার মনে হলো যে স্ট্যান্ড অ্যালোন ভিডিও বানানোই যায়, কারণ ডিপ্লয়মেন্ট করা অলমোস্ট অলওয়েজ সেম টু সেম। গিটহাব থেকে ফেচ করুম, ওইটারে বিল্ড কমান্ড দিমু, ডিপ্লয় বাটনে ক্লিক করুম, বয়া থাকুম আনটিল ডিপ্লয় হোক, এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল থাকলে ওইটারে অ্যাড করে দিমু এন্ড কাজ। এটাই হচ্ছে একেবারে জিস্ট অফ ইট। তো এই ক্ষেত্রে গত ভিডিওটা দেখা জরুরি, কারণ গত ভিডিওতে আমি কিছু কাজ করছি এবং যেহেতু এটা একটা সিরিজের অংশ সেহেতু ওই সকল কাজ মিস আউট করলে হবে না। এই ক্ষেত্রে আমার কাছে দুইটা ফাইল আছে, .env.development এবং .env.production, এবং এই দুইটা ফাইলের কাজ ছিল আমাদের এপিআই এন্ড পয়েন্ট গুলাকে কনফিগার করা, যেটা আমি এখানে ইম্পোর্ট করে নিছি। আমাদের ভিট এপিআই ইউআরএলটাকে import.meta.env এর মাধ্যমে আমি ইম্পোর্ট করে নিতে পারি এবং ভিট থেকে অটোমেটিক্যালি এটা কনফিগার করবে যে কোন সার্ভার আপনি ব্যবহার করতেছেন। আপনি কি ডেভেলপমেন্ট সার্ভারে আছেন? যদি থাকেন তাহলে ব্যাকএন্ড হবে লোকাল হোস্ট, আর যদি আপনি বিল্ড সার্ভারে থাকেন মানে প্রোডাকশন সার্ভারে থাকেন তাহলে ব্যাকএন্ড হবে আমাদের গত ভিডিওতে রেন্ডার দ্বারা সার্ভকৃত ব্যাকএন্ডটা। আমার কথা জাম্বল হয়ে যেতেছে কারণ আমি অনেকক্ষণ ধরে পেঁচাল করতে। যাই হোক, সো এই সকল জিনিসপাতিগুলো অবশ্যই করতে হবে, নাহলে ঠিকঠাক ভাবে এই জিনিসটা কাজ করবে না। তো এই ক্ষেত্রে অবশ্যই সকল কাজ হয়ে যাওয়ার পর গিটহাবে এটাকে কমিট করতে ভুলবেন না। আমি গিটহাবে এটাকে কমিট করে দিলাম, কিন্তু একটা জিনিস যদি লক্ষ্য করেন তাহলে আমি গিটহাবে .env.development এবং .env.productionটাকে কমিট করি নাই। কারণ কি? কারণ হচ্ছে এই ভাই, কোনো ধরনের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আজীবনেও আপনি কোনো দিন কমিট করবেন না। এটা হচ্ছে আপনার প্রজেক্টের সিক্রেটস। এই সকল সিক্রেটস আপনি কারোর সাথে শেয়ার করতে চান না, বিশেষ করে গিটহাবে, কারণ গিটহাব কন্ট্রোল করে মাইক্রোসফট এবং মাইক্রোসফট আপনার ডাটা খায়া দিবই। আর যদি আপনার গিটহাব প্রোফাইল হ্যাক হয় তাহলে ভাই অনেক ক্রুশাল ইনফরমেশন এই সকল ইএনভি ফাইলের ভেতরে থাকে। সো আপনি কখনোই চাইবেন না যে সেগুলো যেন গায়েব হয়ে যাক। সো এটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস। কোনো ধরনের ইএনভি ফাইল আপনি গিটহাবে আপলোড করবেন না, জীবনেও না। দ্যাটস ইট, শেষ। এর উপরে কোনো কথা নাই। তাহলে আপনি বলতে পারেন ভাই তাহলে তো এটা কাজই করবো না, কারণ import.meta.env.vit API URL এটা তো এনভায়রনমেন্ট থেকেই নিয়ে আসবে। এনভায়রনমেন্টই যদি না থাকে তাহলে আমার ক্লাউড প্ল্যাটফর্মটা কিভাবে বুঝবে? অবশ্যই প্রসেস আছে ভাই, নো ওয়ারিস, ওগুলার ব্যবস্থা আমি করতেছি, সমস্যা নাই। এবং আমি এখানে আমাদের ফ্রন্ট এন্ডটাকে সার্ভ করার জন্য ভার্সেলকে ব্যবহার করব। ভার্সেল হচ্ছে রেন্ডারের মতোই আরেকটা ডিপ্লয়মেন্ট সার্ভার অথবা ডিপ্লয়মেন্ট ক্লাউড প্ল্যাটফর্মের মতো বলা যায়, এবং এটা স্পেশালাইজ ফ্রন্ট এন্ডের দিক থেকে, রেন্ডার হচ্ছে ব্যাক এন্ডের দিক থেকে। এই কারণেই আমি দুইটা আলাদা আলাদা প্ল্যাটফর্মকে ব্যবহার করতেছি। সেম টু সেম জিনিস, সার্চ করবেন ভার্সেল, এন্টার প্রেস করবেন, প্রথমে যেটা এবো ওটাতে ক্লিক করবেন। আপনাদেরকে বলা হবে লগ ইন করার জন্য, গিটহাব দিয়ে লগ ইন করে ফেলবেন। করে ফেলার পর এরকম একটা পেজে নিয়ে আসতে পারে, নাও নিয়ে আসতে পারে। যদি না নিয়ে আসে তাহলে আপনাদের অবশ্যই একটা প্রজেক্ট গ্রুপকে তৈরি করতে হবে। অপশন থাকার কথা হবি অথবা টিম। হবিটা হচ্ছে ফ্রি প্রজেক্টস এর জন্য, অবশ্যই সেটাকে চুজ করে ওইটার একটা নাম দিয়ে দিবেন এবং ওয়ালা নিয়ে এরকম একটা ইন্টারফেসকে দেখতে পারবেন। এবং এই ইন্টারফেসে ঢোকার পর আপনার কাজ হবে এখন অ্যাড নিউ অথবা ক্রিয়েট নিউ বাটন খুঁজে বের করা। দেখি তো কোথায় আছে অ্যাড নিউ আর ক্রিয়েট নিউ? আমি তো খুঁজে পাইতেছি না। আপনি কি খুঁজে পাইতেছেন? এই তো, আপনি না বললে আমি খুঁজেই পেতাম না। এবং এই ক্ষেত্রে অ্যাড নিউ বাটনে ক্লিক করার পর প্রজেক্টের উপরে ক্লিক করবেন এবং আপনাদেরকে এরকম একটা খুবই হাবিজাবি জায়গাতে নিয়ে আসা হবে যেখানে এআই দ্বারা জেনারেটেড মেলা জিনিসপাতি আছে, ওটার কোনো দরকার নেই। বাঁ দিকে দেখবেন লেখা আছে ইম্পোর্ট গিট রিপোজিটরি। আপনার গিট রিপোজিটরিটাকে এখানে ইম্পোর্ট করে নেবেন। আমার গিট রিপোজিটরিটা এখানে আছে। করা যদি না হয় তাহলে অবশ্যই এখানে ইম্পোর্ট করার একটা অপশন দেওয়া থাকবে, আপনি সেখানে ক্লিক করবেন। কনফিগার করার জন্য আপনাকে গিটহাবে নিয়ে যাওয়া হবে। একেবারে নিচে স্ক্রল করবেন। গত ভিডিওটা যদি না দেখা থাকেন, আবারও বলতেছি ভাই প্লিজ দেখে আসবেন, কারণ এক্স্যাক্টলি সেম টু সেম প্রসেস। গিটহাব আপনার রিপোজিটরির অ্যাক্সেস অন্য কোনো প্ল্যাটফর্মে দিতে চায় না। আপনাকে জাস্ট ইনশিওর করতে হবে যে হ্যাঁ ভাই আমি বলতেছি এটা সেফ, প্লিজ গিটহাব দাদা ভাই গিভ হিম দ্য রিপোজিটরি অ্যাক্সেস প্লিজ, এবং গিটহাব ফাইনালি দিয়ে দিবে। সো এই ক্ষেত্রে আমার অলরেডি এটা ইম্পোর্ট করা আছে। আমার সকল
রিপোজিটরির অ্যাক্সেস আমি ভার্সেলে দিয়ে রাখছি। আই থিঙ্ক দ্যাট ইজ এ ব্যাড মুভ অ্যান্ড এ নুব ডেভেলপার মুভ, বাট আই এম এ নুব ডেভেলপার, আই এম নট ইভেন এ ফ্রন্ট এন্ড ডেভেলপার ম্যান। যাই হোক, ইম্পোর্ট বাটনে ক্লিক করে দিলাম এবং এখানে আমাকে কিছু জিনিসপাতি ফিল আপ করতে হবে। ভার্সেল টিম, তারপরে প্রজেক্ট নেম, এখানে কোনো হাত দেওয়ার মতো জিনিসপাতি নাই। অ্যাপ্লিকেশন প্রিসেটে আমরা এখন সিলেক্ট করব যে আমাদের অ্যাপ্লিকেশনটা কি দিয়ে তৈরি করা। সো আপনি এখান থেকে ভিট খোঁজার চেষ্টা করবেন, যেহেতু আমি একটা ভিট রিঅ্যাক্ট অ্যাপ নিয়ে কাজ করতেছি সেহেতু ভিট খুঁজে নিলাম এবং ভিট খুঁজে নেওয়ার পর এখন আমাকে বলতে হবে যে রুট ফোল্ডার কোনটা আমার ভিট অ্যাপের। সো আমার রিপোজিটরিতে দুইটা ফোল্ডার আছে, প্রজেক্ট 1, প্রজেক্ট 2। আমি প্রজেক্ট 1-এ ক্লিক করব এবং ড্রপ ডাউন বাটনটাতে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে খুব সুন্দরভাবে দেখতেই পারতেছেন ব্যাক এন্ড, ডক্স এবং ফ্রন্ট এন্ড নামক আলাদা ফোল্ডার আছে। আমি ফ্রন্ট এন্ডটাকে এখান থেকে চুজ করে নেব এবং আমার কাজ শেষ, দ্যাটস ইট। এখন আমি ডিপ্লয় বাটনে ক্লিক করলেই কাজ করার কথা, কিন্তু করবে না, কারণ আমার মনে হয় এটা ভার্সেলের একটা গ্লিচের মতো। আপনি দেখছেন কিনা, আমি যখন রুট ডিরেক্টরিটা চুজ করছি অ্যাপ্লিকেশন প্রিসেটটা গায়েব হয়ে গেছে এবং আমি এখন এটাতে ক্লিক করতে পারতেছি না। যদিও ভিট থেকে অটোমেটিক্যালি ডিটেক্ট হইতেছিল যে ফ্রন্ট এন্ড একটা ভিট অ্যাপ্লিকেশন, এই যে লোগো এখানে সেট করা আছে, অটোমেটিক ডিটেক্ট হয়েছিল, কিন্তু তাও এটা চুজ করবে না। তো এই ক্ষেত্রে কিছু ঝামেলার সম্মুখীন আমাদের হয়তো কি কইলাম এটা আমি, আমাদের কিছু ঝামেলার সম্মুখীন হইতে পারে। এখন ঠিকঠাক মতো আছে মনে হইতেছে। তো আমরা এখন ম্যানুয়ালি সেট আপ করবো। কি কি করতে হবে? প্রথমত আমাদেরকে দিতে হবে বিল্ড কমান্ড, এবং বিল্ড কমান্ডটা কি? npm বিল্ড, এটাই বিল্ড কমান্ড। এবং আমি জানি না আপনারা আমার কথা ঠিকঠাক ভাবে শুনতেছেন কিনা, বিকজ আমি দেখতেছি যে ডান দিকে আমার স্ক্রিন গ্লিচ করতেছে। প্লিজ ভাই, আমার ভিডিও জানি নষ্ট না হয়। আউটপুট ডিরেক্টরি আমাদেরকে বলে দিতে হবে এখানে। সো আউটপুট ডিরেক্টরির নাম হবে ডিস্ট। আমরা যখন npm বিল্ড কমান্ডটাকে রান করব, এটা ডিস্ট ফোল্ডারে সকল কিছুকে কম্পাইল করবে এবং ইনস্টলেশন কমান্ড হবে npm ইনস্টল। এবং নিচেই অপশন দেওয়া আছে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস। ওই যে একটু আগেই বলছিলাম, যদি এরকম কিছু থাকে তাহলে আমাদেরকে এটা অপশন দেওয়া থাকবেই মাস্ট। সো আমরা খুব সুন্দরভাবে আমাদের প্রোডাকশনে আসব, আমাদের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল নামটা কপি করব, কপি করে এক্সাম্পল নেমের ভেতরে পেস্ট করে দিব। সেম টু সেম কাজটা, ভ্যালুসটাকে কপি করে নিব, কপি করে এটাকে ভ্যালু এর ভেতরে পেস্ট করে দিব এবং পেস্ট করে দেওয়ার পর নিশ্চিন্ত থাকতে পারি যে এটা কাজ করবে। সো ডিপ্লয় বাটনে ক্লিক করার সাথে সাথে হয় আমি এরর খামু, নাইলে সবকিছু ঠিকঠাক কাজ করব। লেটস সি, বয়া বয়া দেখতে থাকি যে কি হয়। বিল্ড লগস একটু দেখি সব ঠিকঠাক মতো হইতেছে কিনা। ইনস্টলেশন তো ঠিকঠাকই চলতেছে মনে হইতেছে। একটা ওয়ার্নিং দেখাইছে, সি লাস্ট টাইম এখানেই আটকে গেছিলাম এবং দেখতে পারতেছি যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে গেছে। ওয়াও, কোনো ধরনের ইস্যুস ছাড়া সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে গেছে এবং এখানে লোডিং লেখাটা দেখাইতেছে কেমনটা লাগে। সো আমি ড্যাশবোর্ডে কন্টিনিউ করব এবং লোডিং লেখাটা দেখানোর পিছনে কারণ আছে। আমি একটু আমাদের রেন্ডারে চলে আসব। গত ভিডিওতে আমাদের ব্যাকএন্ডটাকে যে সার্ভ করছিলাম সেটাতে একটু ঢুকতে হবে। আমি সেটার ভেতরে একটু ঢুইকা যাব এবং ঢুইকা আমাদের ব্যাকএন্ডটাতে একটু নক দিতে হবে। রেন্ডার থেকে অটোমেটিক্যালি 5 থেকে 10 মিনিট পর সার্ভারটাকে ডাউন করে দেওয়া হয়, মানে লেজি মোডে রাখা হয়, কারণ সার্ভারটা ধরে নেয় যে এখন আর সার্ভারের কোনো কাজ নাই, ভাই ফ্রি চালাইতেছেন, বুঝতেই হবে জিনিসটা হচ্ছে ফ্রি, এবং ফ্রি জিনিস সবসময় উল্টাপাল্টা হয়। কিন্তু যেহেতু আমি ডিপ্লয়মেন্ট দেখাইতেছিলাম সেহেতু এটা নিয়ে অত বেশি প্যারা হওয়ার কোনো কথাই না। আমি এখানে একটু চেক করে নিব যে আসলে আমাদের এপিআইটা চলতেছে কিনা। তো ডক্সে চলে আসি এবং হ্যাঁ ডক্সে চলতেছে। আমরা একটু ফ্রন্ট এন্ডে চলে আসবো। আমাদের ফ্রন্ট এন্ডের লিঙ্কটা কোথায়? এই তো লিঙ্কটা এখানে, ডোমেইনস এর ভেতরে লিঙ্কটা দেওয়া থাকবে এন্ড এটার উপরে ক্লিক করলে আমাদেরকে একেবারে হোম পেজে নিয়ে আসা হবে। দেখি একটু ওয়েট করে সবকিছু ঠিকঠাক মতো যায় কিনা। এবং হ্যাঁ, লগ ইন পেজটা লোড হয়েছে। আমি সাইন আপ পেজে একটু চলে আসার চেষ্টা করব এবং এখানে বলা হইতেছে সাইন আপ পেজ নট ফাউন্ড। ওয়াও, আবার আমি স্টার্ট করে দিলাম, সাইন আপ পেজে ক্লিক করছে, আবারও গায়েব হয়ে গেছে। হোয়াট দা, এটা কিছু হইলো ভাই? কি করতেছেন ভাই? ওকে, সো আমি একটু নিজে থেকে ঘাটাঘাটি করে দেখলাম। আমি রেন্ডারের ভেতরে দেখতে পারতেছি যে হ্যাঁ রিকোয়েস্ট অবশ্যই আসতেছে, যেমন ভাবে আমি কনফিগার করছিলাম এক্স্যাক্টলি সেম টু সেম ওয়েতে রেন্ডারও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে। এবং সাথে সাথে আমি যদি আমাদের ভার্সেলের ডিপ্লয় করা লিঙ্ক থেকেই
আসি তাহলে দেখতে পারবো খুব দ্রুতই রেসপন্স করে লগইনে চলে আসতেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, সাইন আপে ক্লিক করার পর এটা পেজটা খুঁজে পাইতেছে না। খুব সম্ভবত এটা ভার্সেলেরই কোনো একটা ইন্টারনাল জিনিস হবে। যেহেতু ব্যাকএন্ডের রিকোয়েস্ট যাইতেছে তার মানে ব্যাকএন্ডের কোনো ইস্যু এখানে নাই। ব্যাকএন্ড ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারতেছে। ফ্রন্ট এন্ডেরই আমার মনে হয় রিঅ্যাক্ট রাউটারের কোনো একটা কিছু হইতেছে যেটা ভার্সেল থেকে ঠিকভাবে কনফিগার হইতেছে না। অ্যান্ড ইয়াপ, আমি সলিউশনটা পেয়ে গেছি। খুব ঘাটাঘাটি করতে হয়েছে একটুকের জন্য, কেমনটা লাগে। হ্যাঁ, তো যদি আপনি রিঅ্যাক্ট রাউটার ব্যবহার করেন অথবা কোনো ধরনের রাউটিং সিস্টেমকে ব্যবহার করেন, তাহলে আপনার ফ্রন্ট এন্ডে ভার্সেলের জন্য একটা কনফিগারেশন ফাইলকে তৈরি করতে হয়, যেটার নাম দিবেন আপনি varsel.json। এটা অবশ্যই আপনার ফ্রন্ট এন্ড ফোল্ডারের ভেতরেই থাকতে হবে, না হলে কাজ করবে না। এবং এটার ভেতরে খুব সুন্দরভাবে বলে দিতে হবে যে আপনার সোর্সটা কি হবে এবং ডেস্টিনেশনটা কি হবে। আমি জানি না এটা দিয়ে কি করে এবং এই ফাইলটার দরকারও বা কি, বাট স্টিল আমার যতটুক মনে হয় এটা আসলে ভার্সেলকে বলতেছে যে আসলে এই এন্ড পয়েন্টটা, সাইন আপ অথবা লগ ইন এন্ড পয়েন্টটা আসলে index.html এরই অংশ। এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন index.html নামক একটা ফাইল আছে এবং ভার্সেলকে আসলে ব্যবহার করা হয়তো স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য, যেগুলো সিঙ্গেল পেজ। কিন্তু রিঅ্যাক্ট রাউটার আসলে মাল্টি পেজ অ্যাপ্লিকেশন তৈরি করে। সো এই ক্ষেত্রে আসলে এই varsel.json ফাইলের মাধ্যমে আমি বলতেছি যে যদি এরকম কোনো কিছু হয়, যে কোনো সোর্সই হোক, ওইটা আসলে index.html এরই অংশ। সো ওইটাকে বাধা দিও না। এবং এখন যদি আমি এখানে আসি তাহলে আমাদের ভার্সেল অ্যাপটাকে সুন্দরভাবে রান করার পর আমি এন্টার প্রেস করছি। লোডিং হওয়ার পর লগ ইন পেজে চলে আসলো, সাইন আপ পেজে চলে আসতে পারতেছি। ইউজার নেমে আমি একটা ইউজার নেম দিয়ে দিই, পাসওয়ার্ডের ভেতর আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, সাইন আপ বাটনে ক্লিক করলাম, একটু ওয়েট করি, দেখি সবকিছু ঠিকঠাক যায় কিনা। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক যেতেছে, আমাকে লগ ইন পেজে নিয়ে আসা হয়েছে। আমি আমার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব, লগ ইন বাটনে ক্লিক করব এবং ক্লিক করার পর আশা করি আমাকে এখন হোম পেজে নিয়ে আসা হবে। এবং এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে রেন্ডারের লগসে আসলে আপনারা রিয়েল টাইম রিকোয়েস্ট গুলাকে দেখতে পারবেন এবং এখানে প্রত্যেকটা রিকোয়েস্ট অটোমেটিক্যালি হ্যান্ডেলড হইতেছে। তো এখন আপনার অ্যাপ্লিকেশনটা আর আপনার পিসিতে চলতেছে না, ফুললি সেটা ওয়েবে চলতেছে এবং এই লিঙ্কটা আপনি এখন যে কাউকে দিতে পারেন এবং সে সুন্দরভাবে আপনার ওয়েবসাইট কি করতে পারে সেটা দেখতে পারে। সো আমি এখানে নতুন একটা টু ডু অ্যাড করে দেই, ডিসক্রিপশনে কিছু একটা অ্যাড করে দিলাম, অ্যাড টু ডুতে ক্লিক করলাম এবং ক্লিক করে ফেলার পর সুন্দরভাবে টু ডুটা তৈরি হয়ে গেল। আমি চাইলে লগ আউট করতে পারি, লগ আউট করার পর একবার লগ ইন করলে দেখবো যে আমাদের টু ডুটা এখনো ঠিকঠাকভাবেই সেখানেই আছে। এবং লগ ইন বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে ভাই, ব্যাকএন্ডে একটু স্লো অবশ্যই, কিন্তু আমরা সকল কিছুকেই এক্স্যাক্টলি যেভাবে আমরা চাই সেভাবেই দেখতে পারতেছি। এবং ফাইনালি একটা কাজ বাদ পড়ে রয়েছে, সেটা হচ্ছে আমাদের ডাটাবেজের সেটআপটা করা। যেহেতু আমরা ORM কে ব্যবহার করতেছি SQL Alchemy, আমাদের আসলে ডাটাবেজ ফুললি সেটআপ করার কোনো দরকার নাই। আপনারা চাইলে সেটাকে PostgreSQL অথবা MongoDBর সাথে ডাইরেক্টলি ব্যবহার করতে পারেন এবং ইউটিউবে অসংখ্য ভিডিওস আছে কিভাবে আপনি SQL Alchemyর সাথে PostgreSQL কে কানেক্ট করবেন, ফুল PostgreSQL সেটআপ কিভাবে করবেন, এই সকল কিছুর উপরে অসংখ্য ভিডিও আছে। একটু সেলফ লার্নিং করেন। আমি যদি সবকিছু শিখিয়ে দিই তাহলে হবে না। এবং সাথে সাথে যেহেতু PostgreSQL অন্য একটা সার্ভারে রান করবে এবং আপনারা যদি এটা না জেনে থাকেন, PostgreSQL MongoDBর মতো যে সকল ওয়েবসাইটস আছে, ওয়েবসাইটস বলে ডাটাবেজেস আছে, সেই সকল ডাটাবেসগুলোর নিজস্ব একটা সার্ভার থাকে এবং সেই সকল সার্ভার লিঙ্কগুলা আপনাদেরকে ইউটিলাইজ করতে হয়। এবং ইন দিস কেস আপনি রেন্ডারের মাধ্যমেই একটা PostgreSQL সার্ভারকে তৈরি করতে পারেন। এই যে এখানে উপরে নিমে ক্লিক করলে Postgres, এটার উপরে ক্লিক করলে আপনাকে এক্স্যাক্টলি সেম টু সেম জিনিসগুলোর ভেতর দিয়ে যাইতে হবে। জাস্ট নাম দিবেন, কি কি জিনিসপাতি আছে সেগুলোকে আপনি জাস্ট টাইপ ইন করে দিবেন, আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে এবং সেই লিঙ্কটা এখন আপনি আপনার ব্যাকএন্ডের ডাটাবেজে ব্যবহার করবেন। সো database.py এর ভেতরে এই যে ডাটাবেজ ইউআরএলটা ছিল, এই ডাটাবেজ ইউআরএল এর জায়গাতে এখন আপনি সেই
ইউআরএলটাকে পেস্ট করে দিতে পারেন এবং অটোমেটিক্যালি ব্যাকএন্ড এখন পোস্টগ্রাসকিউএল এর সাথে কথাবার্তা বলবে আর এসকিউএল লাইট ব্যবহৃত হবে না। এবং ডিপ্লয় করা আসলে টেস্টিং এর খাতিরে যথেষ্ট ইজি। ডিপ্লয়ের মেইন চ্যালেঞ্জেস আসে যখন আপনাকে স্কেল করতে হয় একটা ওয়েবসাইটকে, তার ইউজার বেসিসের সাথে আপনাকে আরো বেশি ইউজার হ্যান্ডেল করার, রিকোয়েস্ট প্রসেস করার কেপেবল করতে হয়। সেটার জন্য রিসোর্সেস হ্যান্ডেল করা এবং সাথে সাথে অপটিমাইজেশন করা, এগুলা হচ্ছে ডিপ্লয়মেন্টের মেইন চ্যালেঞ্জেস, যেগুলো করার জন্য অনেক কঠিন এবং বড় অ্যাপ্লিকেশনের দরকার পড়ে এবং ভালো একটা ইউজার বেস সম্পন্ন একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়ে, যেটা নর্মালি বিগিনাররা পায় না। এই কারণেই আমি আপনাকে দেখাইতে পারতেছি না, কারণ আমি নিজেও বিগিনার আর আমার পকেটে টাকা নেই যে আমি ওরকম একটা অ্যাপ্লিকেশন তৈরি করুম অথবা স্কেল করুম। জাগা ওইদিকে না যাই, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এরই মাধ্যমে মনে হয় 64 নাম্বার ভিডিওতে আইসা আমরা এই টু ডু অ্যাপটাকে ফুললি কমপ্লিটলি ডিপ্লয় কইরা মাইন্ডসের হাতে পৌঁছায় দেওয়ার মতো অবস্থায় নিয়ে আসছি। ইন দ্যাট প্রসেস আমি আমার নিজের ড্রিম প্রজেক্টের ব্যাক এন্ড ডিপ্লয়মেন্টে ডিলিট করে দিছি ভুল করে গত ভিডিওতে। আমি এই ভিডিওটা শুরু করার আগেই ওইটা রিয়েলাইজ করছি যে আমি আমার মেইন প্রজেক্টের ব্যাক এন্ড ডিপ্লয়টাকে ডিলিট করে দিছি। এখন আবার আমার ওইটারে পুরোটারে কনফিগার করতে হইব। যাকা ওইটা আমার উপরে দিয়ে যাক এবং আমি আপাতত আমাদের এই সিরিজটার সমাপ্তি করতেছি। আমি চাইছিলাম এই সিরিজটাতে আরো অনেকগুলো প্রজেক্ট করতে, ভাবছিলাম যে এই জিনিসপাতিগুলো বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাইতে পারবো, কিন্তু ভাই এক টু ডু অ্যাপে আমি আপনাদেরকে ধরতে গেলে যা যা করা লাগে সব দেখা দিচ্ছি। কথা বলি, অলমোস্ট সকল জিনিস যেগুলো ব্যাকএন্ডের থেকে আপনাদের করতে হবে, করা যায়, সেগুলো আমি আপনাদেরকে অলরেডি দেখা ফেলছি। অলমোস্ট 85 to 90% ডান। বাকি যে সকল জিনিসপাতি আছে সেগুলো ধরতে গেলে অ্যাসিনক্রোনাস রিকোয়েস্টের জন্য, সকেট রিকোয়েস্টের জন্য, ডাটা স্ট্রিমিং এর জন্য, এই সকল জিনিসপাতি, এবং ওগুলোর জন্য আমি আস্তে আস্তে আপনাদেরকে প্রজেক্ট বেসিসে একটা ভিডিও আপলোড করে ফেলার চেষ্টা করব। আমার সেকেন্ড প্রজেক্টের কাজ আমি করতেছি, ওইটা হবে একটা রিয়েল টাইম চ্যাট অ্যাপ্লিকেশন। ওইটা বানানো শেষ হওয়ার পরপরই আমি সেটার ভিডিওটা আপলোড করে দিব ফুললি একই সাথে, এবং সেটা দেখে আপনারাও করে ফেলতে পারেন। এবং এই সিরিজটা ইনকমপ্লিট না, আস্তে আস্তে কন্টিনিউ করতে থাকবো। এবং আমার চ্যানেলে আমি জানি না কেন যে ইউজার বেসিসটা অনেক ছোট হয়ে গেল হঠাৎ করে। আই হ্যাভ নো আইডিয়া। ইউটিউব অ্যালগোরিদম মনে হয় আমাকে হেট করে, এই কারণে অর্ধেক হয়ে গেছে। লিটারালি আমার ভিউ সাথে সাথে অডিয়েন্স লিটারালি অর্ধেক হয়ে গেছে, যেটা আমি এক্সপেক্ট করিনি। আমি সবকিছুই আগের মতোই করতেছিলাম। সো আই থট সবচেয়ে হিট খাওয়া যে সিরিজটা ছিল সেটা ছিল মেশিন লার্নিং সিরিজটা, আমি সেটারই কন্টিনিউয়েশনটা শুরু করব। সো ওইটা কন্টিনিউ হইতে থাকবে, তার মাঝে মাঝে আমি এটা নিয়ে ভিডিও আপলোড করব। ভাই প্লিজ রাগ করেন না, আমি চেষ্টা করছি এই একটা প্রজেক্টের মধ্যেই আপনাদেরকে যা যা জিনিসপাতি দরকার পড়ে সবগুলা জিনিস দিয়ে দেওয়ার। সো সিরিজটা ভালো মতো করেন। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে সেখানেও জয়েন হইতে পারেন। সাথে সাথে আমি ওখানে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম শেখাই, সকল ইনফরমেশন ওখানেই পাওয়া যাবেন। আমি ওখানে বেশিরভাগ সময় থাকি। সো আই হোপ আপনাদের এই সিরিজটা ভালো লাগছে এবং ছোট করে হইলেও সুন্দরভাবে আপনারা সকল কিছু বুঝতে পারছেন এবং নিজেদের মতো করে ফাস্ট এপিআইকে ব্যবহার করতে পারবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে।